হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা পুষ্টি পর্যন্ত পড়েছিলাম, এখন পড়ব। এরপরে আসছে শ্বসন। শ্বসন কাকে বলে? শ্বসন বানানটা দেখে নাও, অনেক সময় অনেকের বানানটা ভুল হয়। রেসপিরেশন, শ্বসন, রেসপিরেশন। শ্বসন কাকে বলে? শ্বসন হচ্ছে কি, অক্সিজেন তো লাগবেই। অক্সিজেন দিয়ে এই যে আমরা খাবারটা, আমরা খাবারটা গ্রহণ করছি, উদ্ভিদ খাবারটা তৈরি করছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেই অক্সিজেনের সাহায্যে সেই খাবারটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তার থেকে এনার্জি তৈরি হচ্ছে বা তাপশক্তি তৈরি হচ্ছে। এই যে প্রসেসটা, একে বলা হচ্ছে শ্বসন। এর মধ্যে অনেকগুলো রাসায়নিক পদার্থ কাজ করে, অনেকগুলো এনজাইম কাজ করে, তাই জন্য একে বলা হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া। গেল শ্বসন। শ্বসনের পর কী হচ্ছে? রেচন। আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ তৈরি হয় প্রত্যেকটা কোষে, সেই বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে বেরিয়ে যাওয়ার উপযুক্ত সেই বর্জ্য পদার্থ, বর্জ্য মানে কি? যাদের বর্জন করা হয়, বর্জন মানে কি? ত্যাগ করা হয়। রেচন মানেও ত্যাগ করা। তাহলে এই সমস্ত পদার্থ রেচন করার জন্যই, বর্জন করার জন্যই, তাই জন্য একে বলা হচ্ছে বর্জ্য পদার্থ। কিন্তু এর মধ্যে আরেকটা পয়েন্ট এসে যাবে, সেটা আমি পরে বলছি। এই সাধারণ অর্থে আমি বললাম বর্জন, যেটা বর্জন করা যায় তাকে বর্জ্য বলা হয়। কিন্তু এই বর্জ্য কথাটা আর রেচন কথাটা আবার বিজ্ঞানের ভিত্তিতে আলাদা করে ভাগ করা হয়, সেটা এখনই বলছি। তাহলে যে সমস্ত পদার্থ ক্ষতিকর, সে সমস্ত পদার্থ আমাদের আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে, তাকে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রেচন প্রক্রিয়া। ঠিক আছে? আমাদের রেচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে কে? কিডনি বা বৃক্ক। তাহলে এইবার আমার কথা হলো যে রেচন আর বর্জ্যের মধ্যে তফাৎ কী? হ্যাঁ, বর্জ্য পদার্থ আর রেচন পদার্থ। রেচন পদার্থ তৈরি হয় রেচন প্রক্রিয়ার মাধ্যমে, রেচনতন্ত্রের মাধ্যমে। রেচন পদার্থ তৈরি হয় রেচন প্রক্রিয়ার মাধ্যমে। রেচন প্রক্রিয়াটা কোথায় হয়? রেচনতন্ত্রে। রেচনতন্ত্রে কে থাকে? কিডনি থাকে। কিন্তু বর্জ্য পদার্থ কিন্তু রেচন পদার্থকে, বিজ্ঞানের ভাষায় রেচন পদার্থকে বর্জ্য পদার্থ বলা যায় না। কারণ যাকে বর্জন করা হয় সে কিন্তু ওই অপাচ্য অংশ, খাদ্যের অপাচ্য অংশ, যেটা মল। তাহলে মল হচ্ছে বর্জ্য পদার্থ আর মূত্র হচ্ছে রেচন পদার্থ। মূত্র কিডনিতে তৈরি হয়, রেচনতন্ত্রের মাধ্যমে তৈরি হয়, সেই জন্য তাকে বলা হচ্ছে রেচন পদার্থ। আর মল কিন্তু কিডনিতে তৈরি হয় না, রেচনতন্ত্রে তৈরি হয় না। মল কোথায় তৈরি হয়? ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের মাধ্যমে। মল আর কিছুই না, খাদ্যের অপাচ্য অংশ। তাহলে মল হচ্ছে বর্জ্য পদার্থ আর মূত্র হচ্ছে রেচন পদার্থ। তাহলে ক্লিয়ার হলো যে বর্জ্য পদার্থ আর রেচন পদার্থকে বিজ্ঞানের ভাষায়, বায়োলজির ভাষায় আলাদা ভাগে ভাগ করা হয়। কারণ দু জায়গা থেকে তৈরি হয়। রেচন পদার্থ তৈরি হয় রেচনতন্ত্রের মাধ্যমে, আর বর্জ্য পদার্থ তৈরি হয় পরিপাকতন্ত্রের মাধ্যমে। ওকে? তাই মলটাকে বলা হচ্ছে বর্জ্য পদার্থ আর মূত্রটাকে বলা হচ্ছে রেচন পদার্থ। গেল। এরপর হচ্ছে ক্ষরণ। ক্ষরণ মানে সিক্রিশন। তেমন কি, এই যে হরমোন, আমাদের শরীরে বিভিন্ন গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন সিক্রিট হয়, এবং সেই হরমোনের প্রভাবে আমরা প্রভাবিত হয়ে নানা রকম কাজকর্ম করি। আমাদের শরীরে নানা রকম কাজকর্ম হয়ে থাকে। এই হরমোন কিন্তু আমাদের দেহের একটা প্রয়োজনীয় পদার্থ। যে পদ্ধতির মাধ্যমে হয় তাকে বলা হচ্ছে ক্ষরণ পদ্ধতি। এরপর আসছে কি? চলন ও গমন। চলন আর গমনের মধ্যে কী তফাৎ? চলন মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াতে পারি, এটাকে বলা হচ্ছে চলন। আর গমন হচ্ছে কি? আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি, স্থান পরিবর্তন করতে পারি, একে বলা হচ্ছে গমন। উদ্ভিদের ক্ষেত্রে চলন আছে, গমন নেই। কারণ উদ্ভিদ একটা জায়গায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে থাকে। নিম্ন স্তরের এককোষী শৈবাল, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা হচ্ছে উদ্ভিদ, এককোষী শৈবাল জাতীয় উদ্ভিদ। এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে। এককোষী, কিন্তু ওরা এককোষী। আর আমরা তো বহুকোষী, আমাদের তো অনেক উন্নত সমস্ত ব্যবস্থা। তাহলে উন্নত উদ্ভিদরা মাটিতে এক জায়গায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে থাকে, তার ফলে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তাই সে হাত পা নাড়াতে পারে, তখন তাকে বলা হচ্ছে সে চলন করতে পারে। উন্নত শ্রেণীর উদ্ভিদ গমন করতে পারে না। কিন্তু দেখো প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, স্থান পরিবর্তন করতে পারে, তাই প্রাণীরা গমন করতে পারে। তাহলে চলন ও গমন ক্লিয়ার হলো। মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। মুভমেন্ট মানে হচ্ছে চলন, আর লোকোমোশন হচ্ছে কি? গমন। তাহলে
আবার আরেকটা কথা শোনো, সাধারণ অর্থে অনেকে ভাবে তাহলে ঝড়ের সময় যে একদম নারকেল গাছ, সুপুরি গাছ, সব পাতাগুলো একটা সাইডে, যেদিক থেকে ঝড় আসছে সেই দিকের বিপরীত দিকে পাতাগুলো সব একটা সাইডে চলে যাচ্ছে, সেটা কি তাহলে চলন হচ্ছে গাছের? না, সেটা চলনও না, কিছু না, আর গমন তো নয়ই। ওটা হচ্ছে কি হাওয়ার প্রভাবে, হাওয়ার বাহ্যিক প্রভাবে ও পাতাগুলো ওই রকম হয়ে যাচ্ছে। চলন কখন? চলন ওই যে লজ্জাবতী লতা ছুলে পড়ে বুঝে যায়, এটা চলন। তারপরে আরও অনেক কিছু আছে, অনেক গাছ রাত্রিবেলা পাতাগুলো বুঝে যায়, এটা এক ধরনের চলন। তারপরে তোমার সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে, তারপরে সূর্য যখন চলে যায় তখন মাথাটা নিচু হয়ে যায়, এটা এক ধরনের চলন। এরকম এগুলোকে বলা হচ্ছে চলন। এগুলো হচ্ছে উদ্ভিদের চলন। উদ্ভিদ গমন করতে পারে না, যেহেতু উন্নত শ্রেণীর উদ্ভিদ মাটিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, মাটিতে শিকড়ের সাহায্যে নিজেকে আবদ্ধ করে রাখে, সেই জন্য সে গমন করতে পারে না, সে চলন ক্রিয়া দেখায়। কিন্তু প্রাণীরা গমন করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, স্থান পরিবর্তন করতে পারে। তাহলে এটাও একটা লিভিং ক্যারেক্টারিস্টিক্স। তারপর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি? জনন। জনন মানে কি? জন্ম দিতে পারে, জনন ক্রিয়ার মাধ্যমে জন্ম দিতে পারে। প্যারেন্ট মানে মাতা পিতা, মাতা পিতা তার সন্তানকে জন্ম দিতে পারে যে পদ্ধতিতে, তাকে বলা হচ্ছে জনন ক্রিয়া। আর ইংলিশে কি বলা হচ্ছে? রিপ্রোডাকশান। রিপ্রোডাকশান। এই জননটা কি করে হচ্ছে? জনন দেখো, একটা মানুষের বেবি নিশ্চয়ই কোনো জন্তুর মতো দেখতে হবে না। তার মানে আমরা কি বুঝলাম? জননের ফলে প্যারেন্ট সেল, মা এবং বাবা প্যারেন্ট সেল কিন্তু নিজের মতোই আর একটা সন্তানের জন্ম দিতে পারবে, নিজের মতোই। মানে মানুষ বাবা মা একজন মানুষ বাচ্চারই জন্ম দেবে, একটা কুকুর বাবা মা কুকুর বাচ্চারই জন্ম দেবে, একটা বিড়াল বাবা মা বিড়াল বাচ্চারই জন্ম দেবে, একটা ছাগল বাবা মা ছাগল বাচ্চারই জন্ম দেবে, একটা গরু বাবা মা গরু বাচ্চারই জন্ম দেবে। ওকে, তাহলে নিজের মতো আরেকটা জীবের জন্ম দেয় যখন। তাহলে জনন কাকে বললাম? তাহলে যে প্রক্রিয়ায় বাবা মা মানে প্যারেন্ট সেল, মানে একটা বাবা একটা মেল মেল হবে আর একটা ফিমেল হবে, মানে একটা বাবা একটা মা, মাতৃকোষ। পিতৃকোষ কথাটা বলা হয় না, কিন্তু দুজনকেই লাগে, একটা মেল কোষকেও লাগে একটা ফিমেল কোষকেও লাগে। তাহলে এই বাবা মা কোষ দুটো যখন নিজের মতো দেখতে, একদম নিজের মতো যখন একটা নতুন জীবের সৃষ্টি করবে, তখন তাকে বলা হচ্ছে জনন। তাহলে এটাও লিভিং ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আসছে কি? বিবর্তন। বিবর্তন। বিবর্তন কাকে বলে? বহু বছর ধরে কোনো জীবের মধ্যে যে পরিবর্তন আসে তাকে বলা হচ্ছে বিবর্তন। পরিবেশের সাথে খাপ খাওয়াতে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করতে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে তার শরীরের ভেতরে যে সমস্ত পরিবর্তনগুলো, পার্মানেন্ট পরিবর্তনগুলো আসে, তাকে বলা হচ্ছে বিবর্তন। দেখো, বিজ্ঞানী জে.বি. ল্যামার্ক বলেছেন যে আগে জিরাফের গ্রীবা মানে জিরাফের ঘাড় এত লম্বা ছিল না। তাহলে কি করে লম্বা হলো? লম্বা হয়েছে এই কারণে যে আফ্রিকায় জঙ্গলে গাছগুলো খুব হাইট বেশি হয়, তাহলে গাছের পাতা ওরা খাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করতে ওদের গ্রীবা এত লম্বা হয়েছে। তাহলে দেখো, একটা প্রচেষ্টা, বছরের পর বছর তারা চেষ্টা করতে ওদের মধ্যে ওই রকম পরিবর্তন এসে গেছে। এই পরিবর্তনটা কিসের জন্য এসেছে? পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য, পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য। তাহলে এই যে বহু বছর প্রচেষ্টার পর নিজেদের শরীরে, জীবের শরীরের ভেতরে যে পার্মানেন্ট পরিবর্তন এসে যায়, তখন তাকে বলা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন। বিবর্তনের আরেকটা নাম হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তি, ইভলিউশন, বিবর্তন। এবার হচ্ছে অভিযোজন। অভিযোজন কি? পরিবেশের সাথে নিজেকে সামঞ্জস্য রক্ষা করে চলা, পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে চলা, এটাকে বলা হচ্ছে অভিযোজন। যেমন মনে করো, জলজ উদ্ভিদ, যারা জলজ উদ্ভিদ, তারা জলে দ্রবীভূত অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়। কিন্তু আমরা তো জলে দ্রবীভূত অক্সিজেন নিই না, কারণ আমরা তো জলজ নই, আমরা তো স্থলজ। তাহলে আমরা যে স্থলজ প্রাণী, তাহলে আমরা স্থলে থাকি, তাহলে আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাই। ঠিক আছে? তাহলে জলজ উদ্ভিদ আর আমাদের স্থলজ প্রাণী,
আবার স্থলজ উদ্ভিদও তাই। স্থলজ উদ্ভিদও বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়। তাহলে কি জলজ উদ্ভিদের এক ধরনের অ্যাডাপ্টেশন, এক ধরনের অভিযোজন, স্থলজ উদ্ভিদের এক ধরনের অভিযোজন। আবার জলে যারা প্রাণী থাকে তারাও কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়, তাহলে তাদের এক ধরনের অভিযোজন, আবার স্থলজ প্রাণীদের এক ধরনের অভিযোজন। আরও আছে, যেমন মনে করো সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ এরিয়াতে যে গাছগুলোর গোড়ায় ভেজা মাটি মানে পাঁক জাতীয় মাটি থাকে, সেখানে প্রচণ্ড পরিমাণে লবণ থাকে। সেই লবণাক্ত মৃত্তিকায় বীজের অঙ্কুরোদ্গম সম্ভব হয় না। ম্যানগ্রোভ এরিয়াতে মাটিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, সেই লবণের জন্যই অক্সিজেনের পরিমাণ সেখানে খুবই কম। ওই অক্সিজেন কম থাকার জন্য গাছের যে মূল, সে মূল শ্বাসকার্য চালাতে পারে না। সেই জন্য ওদের কিছু ছুচলো অংশ, যেগুলোকে বলা হচ্ছে কি শ্বাসমূল, সেই মূল মাটি ভেদ করে ওপরে উঠে আসে শ্বাসকার্য চালানোর জন্য। কারণ কি, ওই যে লবণাক্ত মৃত্তিকায় অক্সিজেন ওরা পাচ্ছে না ঠিক মতো। অক্সিজেন যেহেতু পাচ্ছে না, তাহলে ওই মূল অঞ্চলটা, মূল যে অংশটা, সে তো শ্বসন করবে, তাহলে সে অক্সিজেন কোথার থেকে নেবে? তাহলে সে দেখলো যে না, এখানে তো আমি অক্সিজেন পাচ্ছি না, তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তখন সে কি মাটি ভেদ করে ওপরে উঠে এলো। ছুচলো অনেকেই গেছো সুন্দরবন অঞ্চলে বেড়াতে, তাহলে ওই মাটি ভেদ করে উপরে উঠে এলো। ওই মাথাগুলো খুব ছুচলো হয়, গায়ে লাগলে কেটে যায়। ওই ছুচলো অংশে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে অক্সিজেনটা ঢুকছে। এটাকে বলা হচ্ছে শ্বাসমূল। এটা কিন্তু ওই সুন্দরবন অঞ্চলের গাছেই হয়, ম্যানগ্রোভ এরিয়াতেই, ম্যানগ্রোভ অরণ্যে এই সমস্ত অ্যাডাপ্টেশন দেখা যায়। কিন্তু আমাদের এখানে কি সেগুলো দেখা যায়? দেখা যায় না। কেন? আমাদের এখানে আমাদের এখানে মাটিতে সল্ট থাকে না। তার ফলে কী হয়, আমাদের এখানে মাটিতে ইজিলি অক্সিজেন ঢুকতে পারছে, তাহলে এখানে শ্বাসমূল তৈরি করার দরকার পড়ছে না গাছেদের। তাহলে আমাদের এখানে মানে সুন্দরবন অঞ্চলের গাছেদের এক ধরনের অভিযোজন, আমাদের এখানে গাছের মানে প্লেন এরিয়াতে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এখানে গাছেদের অভিযোজন আরেক রকম। আবার দেখো মরুভূমি অঞ্চলে জলের ক্রাইসিস, সেখানে জল বেশি পাওয়া যায় না, তাহলে সেখানে তো পাতা বেশি নেই গাছের। কেন? পাতা বেশি থাকলেই বাষ্পমোচন হয়ে জলটা বেরিয়ে যাবে। জলের তো ক্রাইসিস, সেখানে যদি জলটাই শরীর থেকে বেরিয়ে যায় তাহলে তো গাছ মরে যাবে। সেই জন্য সেই রাস্তা আটকে দিয়েছে যে পাতা বেশি নেই, পাতাটা কাঁটায় পরিণত হয়েছে। তাহলে পাতার বাষ্পমোচনটা রোধ করার জন্য কাঁটায় পরিণত হয়েছে। তাছাড়া ওদের আত্মরক্ষার তাগিদে কাঁটা তৈরি হয়েছে। তাহলে ওইটাও এক ধরনের অভিযোজন। উটও করছে, উটকে এখানে এনে দিলে পরে ওর অসুবিধা হয়ে যাবে। ও জল ছাড়া জল না পান করে অনেক দিন থাকতে পারে, তার মানে কি ও ওইভাবে অ্যাডাপ্টেড হয়ে গেছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। পরিব্যক্তি কি বললাম? ওই যে বিবর্তনের ফলে ছোট ছোট পরিবর্তন আসে, যেটা জিনগত হয়ে যায়, সেগুলো জিনগত হয়ে যায়। মনে করো একটা জিরাফ, একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটা জিরাফ ওই রকম লম্বা গ্রীবা সম্পন্ন হয়ে গেছে। এবার তার যে সন্তান আসবে, তাদের ওই রকম দুটো গ্রীবা, মেল অ্যান্ড ফিমেল, এই দুটো প্যারেন্ট থেকে যে সন্তান তৈরি হবে তার কিন্তু ওই রকম লম্বা গ্রীবাযুক্ত সন্তানই তৈরি হবে। তাহলে এটা হচ্ছে মিউটেশন, মানে জিনের পরিবর্তন হয়ে গেছে। একে বলা হচ্ছে পরিব্যক্তি। এরপরে কি চলে এলো? উত্তেজিতা মানে কি? উত্তেজিত হয়ে যায়। একটা মানুষকে পিঠে থাপ্পড় মারলে সে কথা বলবে, গাছ তো কথা বলতে পারবে না, গাছ কিন্তু অন্যভাবে বোঝাবে। যেমন আমরা যে টাচ করছি, এই যে লজ্জাবতী লতাকে আমি টাচ করছি, এতে কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে বলে ও পাতাগুলো মুড়ে যাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে উত্তেজনা প্রকাশ করছে, ওর ভাষাতে উত্তেজনা প্রকাশ করছে। ছন্দবদ্ধতা কাকে বলছে? ছন্দবদ্ধতা মানে ছন্দে চলছে। এই যে আমাদের হার্ট ছন্দে চলছে, লাংস ঠিকমতো ছন্দে চলছে, ছন্দে মতো কাজ করছে, প্রত্যেকটা অর্গান আমাদের ছন্দ মতো কাজ করছে, বিশেষ করে হার্ট। লাভ ডুব বলে হালকা একটা শব্দ হয়, ডাক্তাররা সেটা স্টেথোস্কোপ দিয়ে বুঝতে পারেন। এই শব্দ হচ্ছে কি, হৃৎপিণ্ড বা হার্ট যে ছন্দে চলছে তারই প্রমাণ। রিদিম, এই ছন্দে তারা কাজ করছে। আর জীবনচক্র মানে কি? লাইফ সাইকেলটা কি? এই যে একটা
দেখো একটা নিষিক্ত ডিম্বাণু হয়ে গেল জাইগোট থেকে ভ্রূণ তৈরি হলো, ভ্রূণ থেকে ফিটাস তৈরি হলো, করতে করতে বড় হলো, বড় হতে 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 একদম আবার মৃত্যু পর্যন্ত চলে গেল। এই যে জীবনের বিভিন্ন দশা, জীবনের যে বিভিন্ন দশা চক্রাকারে হচ্ছে, একে বলা হচ্ছে জীবনচক্র। জীবন যাদের আছে তাদেরই জীবনচক্র আছে, যাদের জীবন নেই তাদের জীবনচক্রের কোনো প্রশ্ন নেই। তাই জন্য জীবনচক্রটাও লিভিং ক্যারেক্টারিস্টিক্স, জীবনচক্রটাও লিভিং অর্গানিজমের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমি এখানে ফিগার ডায়াগ্রামেটিক ভিউ অফ লিভিং ক্যারেক্টারিস্টিক্স, ডায়াগ্রামেটিক ভিউ করেছি। এটা কার? লিভিং ক্যারেক্টারিস্টিক্সে ডায়াগ্রামেটিক ভিউ করেছি। আর দেখতে সুন্দরের জন্য পাতা টাতা দিয়েছি, এখানে একটু ঘাস দিয়ে আর মাটি দিয়েছি। লাগলো এই ক্লাসটা তোমাদের আমাকে জানাবে, কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু আমি এনার্জি পাই না। আর লাইক কমেন্ট শেয়ার করো, আর কি সাবস্ক্রাইব তো করতেই হবে, না হলে তোমাদের জন্য ভিডিও করতে আবার ইন্টারেস্ট আসবে না। থ্যাংক ইউ, লাভ ইউ অল। নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ পড়বো।